আজকে আমি চতুর্থ বর্ষের ক্লাস নিতে যাচ্ছি। আমি তোমাদের চতুর্থ বর্ষের দুটি ক্লাস নিয়ে থাকি, দুটি কোর্স পড়িয়ে থাকি। একটি হচ্ছে সমকালীন পাশ্চাত্য দর্শনের ইতিহাস এবং মার্ক্সীয় দর্শন। আজকে মার্ক্সীয় দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের সামনে উপস্থাপিত হবে। সেটি হচ্ছে হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম বা ঐতিহাসিক বস্তুবাদ। তো আমরা জানি কার্ল মার্কস মূলত একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন, তবে তার বস্তুবাদ তৎকালীন সময়ের যে বস্তুবাদ বা তার পূর্বের যে বস্তুবাদী চিন্তাধারা তার থেকে বেশ পার্থক্য ছিল। বিশেষ করে বলতে হয় তিনি তার সময়কালের ভাববাদী দার্শনিকদের যতটা না সমালোচনা করেছেন, তার চেয়ে অনেক বেশি তিনি সমালোচনা করেছেন বস্তুবাদী দার্শনিকদের। মূলত বস্তুবাদের প্রকৃত অর্থ বা প্রকৃত ভাবধারাটা জনসম্মুখে বা সমাজের কাছে বা জ্ঞান জগতে প্রকাশ না করার ফলে। তো ঐতিহাসিক বস্তুবাদ নিয়ে আমার যে ক্লাসটা, আমি এটার উপরে দুটি ক্লাস নিব। প্রথম ক্লাসটা আমি ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে এর বেসিক কিছু আলোচনা করব। এরপরে এর যে একেবারে কন্টেন্টচুয়াল যে ডিসকাশন, সেখানে আমি চলে যাব। তো ঐতিহাসিক বস্তুবাদ মূলত বলতে কার্ল মার্কস যেটা বুঝিয়েছেন যে আমরা যে ইতিহাসের যে ব্যাখ্যা দিই, সেই ইতিহাসের ব্যাখ্যাটা আমরা ঠিক কেমন করে দিয়ে থাকি। ইতিহাসের যে ব্যাখ্যা সেটা হচ্ছে তার মতে মূলত সেই ব্যাখ্যাটা হচ্ছে বস্তুবাদী ব্যাখ্যা, এবং ইতিহাস যে ধারায় পরিবর্তিত হচ্ছে সেটা একেবারেই বস্তুবাদী ধারায় তার পরিবর্তনটা এগিয়ে চলছে। এবং বিশেষ করে তিনি বলতে চেষ্টা করেছেন যে আমাদের যে অর্থনৈতিক পরিকাঠামো, তার পরিবর্তনের মধ্য দিয়েই ইতিহাস পরিবর্তিত হচ্ছে। বস্তুবাদ ও দ্বান্দ্বিক পদ্ধতি দ্বারা তিনি সব কিছুর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আমরা কার্ল মার্কস নিয়ে যত আলোচনা করি, কার্ল মার্কসের সোশ্যাল থিওরি, পলিটিক্যাল থিওরি, ইকোনমিক থিওরি, সোশ্যাল থিওরি যেমন আমরা ক্লাস স্ট্রাগলের কথা বলতে পারি, ইকোনমিক থিওরি আমরা তার থিওরি অফ সারপ্লাস ভ্যালুর কথা বলতে পারি, আমরা পলিটিক্যাল থিওরিতে যদি যাই, তার যে রাজনৈতিক দল গঠন করার কথা বলা হয়েছে, যেখানে কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট ম্যানিফেস্টো যে বইটা আছে, সেখানে যদি আমরা যাই, আমরা প্রত্যেকটি জায়গাতে আমরা দেখতে পাবো যে তিনি মূলত বস্তুবাদ এবং দ্বান্দ্বিক পদ্ধতি দ্বারা সকল কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই বস্তুবাদটা তিনি নিয়ে এসেছেন ফয়ারবাখ নামক একজন দার্শনিকের কাছ থেকে, এবং যে দ্বান্দ্বিকতা বা দ্বান্দ্বিক পদ্ধতি সেটা তিনি হেগেলের অনুসরণ করে বা হেগেলের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে তিনি এই পদ্ধতি দ্বারা সকল কিছুর ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সমাজ বা ইতিহাস বিশ্লেষণে ও দ্বান্দ্বিক পদ্ধতির প্রয়োগ করার চেষ্টা করেছেন, যে আমাদের যে সমাজ বা ইতিহাস সেটার যে বিশ্লেষণ, সেখানে তিনি দ্বান্দ্বিক পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করেছেন। যেমন আমরা ইতিহাস, তিনি বলেছেন যে আমাদের যে ইতিহাস, সেখানে আমরা দেখব যে শ্রেণীদ্বন্দ্ব, একটা সুবিধাভোগী শ্রেণী আর একটা সুবিধাবঞ্চিত শ্রেণী, একটা প্রোলেটারিয়েতের দল আর একটা হচ্ছে বুর্জোয়াদের দল। তাদের মধ্যে যে সংঘাত, তাদের মধ্যে যে ক্ল্যাশ, তাদের মধ্যে যে সংগ্রাম, সেখান থেকেই তার মধ্য দিয়ে ইতিহাসের এগিয়ে চলা, তার মধ্য দিয়ে। এবং তিনি বলেছেন যে সমাজ পরিবর্তনের বস্তুগত কারণ হচ্ছে অর্থনৈতিক। আমাদের যে সমাজ যেভাবে বিবর্তিত হচ্ছে, যেভাবে পরিবর্তিত হচ্ছে, তার যে মূল কারণ সেটা হচ্ছে একেবারেই ইকোনমিক্যাল। ইকোনমিক্স দিয়েই কিন্তু সব কিছু পরিবর্তিত হচ্ছে। আমরা যদি খেয়াল করি আমাদের বাস্তব জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা রিলেশনশিপ কিন্তু অর্থনীতি দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের
আমরা যখন আমাদের পিতার কথা চিন্তা করি, যে যখন আমাদের পিতা আমাদেরকে হ্যান্ডসাম সাপোর্ট দিতে পারে, আমাদেরকে যথেষ্ট পরিমাণ আমাদের অর্থ দিতে পারে, তখনই কিন্তু আমরা মনে করি যে সেই পিতাই ভালো। অন্যদিকে যে পিতা তার সন্তানকে ভালো অ্যামাউন্ট দিতে পারে না, আমরা কিন্তু তখন চিন্তা করি যে সে হয়তো সফল নয়, পিতা হিসেবে সে ব্যর্থ। এরকমভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখব যে অর্থনীতি মূলত রিলেশনশিপসগুলো নিয়ন্ত্রণ করে। এখানে কার্ল মার্কস এগিয়ে যেয়ে বলেছেন যে শুধু রিলেশনশিপস না, আমাদের সমাজ বা সমাজ পরিবর্তনের যে গতি বা পরিবর্তন, সেখানে মূল নিয়ামক শক্তিটাই হচ্ছে অর্থনীতি। এবং তিনি হেগেলের গতি এবং পরিবর্তনের ধারণাকে সমর্থন করেন। আমরা জানি যে হেগেল বলেছেন যে গতির কথা বলেছেন, পরিবর্তনের কথা বলেছেন, যে সব কিছুই পরিবর্তিত হয় এবং সমাজের মধ্যে একটা গতির কথা স্বীকার করেছেন। তবে যেটা হেগেল এবং কার্ল মার্কসের সাথে মূল তফাৎ সেখানে হচ্ছে যে হেগেল এই পরিবর্তনকে পরম সত্তার লীলা খেলা বলে চিহ্নিত করেছেন, যে এই যে পরিবর্তন হচ্ছে মূলত পরম সত্তা। আমরা যদি একেবারে লিটারেলি বলতে চাই যে গড বা ঈশ্বর তার লীলা খেলাই হচ্ছে আমাদের জগতের পরিবর্তন বা এই গতির মূল সূত্র বা মূল উৎস হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এবং হেগেল এবং কার্ল মার্কসের যে ডায়ালেকটিক্স বা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে যদি আমরা পার্থক্য করতে যাই, তাহলে আমাদেরকে যেভাবে পার্থক্য করতে হবে যে হেগেলের দ্বন্দ্বের উদ্দেশ্য কী ছিল। হেগেলের দ্বন্দ্বের বা হেগেলের ডায়ালেকটিক্সের উদ্দেশ্য ছিল পরম সত্তায় উপনীত হওয়া বা পরম সত্তার কাছে যাওয়া বা তাকে উদ্ঘাটন করা। আর কার্ল মার্কসের যে দ্বন্দ্ব, সেটার কিন্তু কোনো এন্ড নাই, সেটা চলতে থাকবে। মানুষ যে কয়দিন থাকবে সেই পর্যন্ত এই দ্বন্দ্বটা, এই ক্ল্যাশ, এই পরিবর্তন, এই গতি থাকবে, এবং এই গতি দ্বারা সমাজ পরিবর্তিত হতে থাকবে। তাহলে কার্ল মার্কসের যে ডায়ালেকটিক্স, সেটার চলতে থাকবে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই। মার্কস তার ভাববাদী ব্যাখ্যা থেকে ইতিহাসকে মুক্ত করার চেষ্টা করেন। আমরা যখন ইতিহাসের ব্যাখ্যা দিই, সেখানে তিনি সেই ভাববাদী ব্যাখ্যাগুলোকে ইতিহাস থেকে দূর করার চেষ্টা করেন এবং ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা সেখানে নিয়ে আসেন। এবং তিনি বলেছেন যে ইতিহাস পরম সত্তার ইতিহাস নয়, মূলত মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বর্ণনা, সেটাই হচ্ছে ইতিহাস। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ড, ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, সেটার বর্ণনাটাই হচ্ছে মানুষের ইতিহাস। এবং হেগেল যে কাজটা করেছেন, যে তিনি সমাজের উপর প্রকৃতির প্রভাব লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে আমাদের যে সমাজ, সেটা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত বা প্রকৃতির মধ্য দিয়ে পরিবর্তিত হচ্ছে, কিন্তু তিনি প্রকৃতির উপর মানুষের প্রভাবকে গুরুত্ব দেননি বা লক্ষ্য করেননি। এখানেই কার্ল মার্কস তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন, যে মানুষ প্রকৃতির উপর প্রভাব বিস্তার করতে পারে বা মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, বা তার একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে মানুষ উপস্থাপন নিজেকে করতে পারে। এবং সমাজের যে বিকাশ, সমাজের যে অগ্রগতি, সেটার মূল কারণটা হচ্ছে কি? অর্থনীতি। কার্ল মার্কস বলেছেন যে সমাজের যে বিকাশ বা সমাজের যে অগ্রগতি, সেটার মূল কারণটা হচ্ছে অর্থনীতির কারণেই সমাজ বিকশিত হয় বা সমাজের বিকাশ এগিয়ে চলে। তাহলে অর্থনৈতিক সম্পর্ক থেকে বা অর্থনৈতিক যে রিলেশনস, সেখান থেকে বিভিন্ন ধরনের শ্রেণীর উৎপত্তি ঘটে। আমরা জানি যে পল স্যামুয়েলসনের যে ইকোনমিক্স গ্রন্থ, সেখানে তিনি একটা কথা বলেছেন, যে আমাদের সম্পদ সীমিত,
আমাদের সম্পদ সীমিত, কিন্তু আমাদের যে চাহিদা সেটা কিন্তু অসীম। আমাদের চাহিদা, তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমাদের চাহিদাটা সমুদ্রের তীরে পড়ে থাকা বালির মতো, মানে অসীম। কত বালি পড়ে আছে সমুদ্রের তীরে, অসীম। আমাদের চাহিদাটাও কিন্তু অসীম, কিন্তু আমাদের যে সম্পদ সেটা সীমিত। আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমাদের সকল মানুষকে পরিতৃপ্ত করা, পরিতুষ্ট করা কখনোই সম্ভবপর নয়। এখান থেকে কিন্তু শ্রেণীর উৎপত্তি ঘটে। ফর এক্সাম্পল, আমরা যেটা আমাদের লাইফ লিড করার জন্য কি কি জিনিস প্রয়োজন হয়, আমরা ভালো খাওয়া দাওয়া, একটা ভালো বাড়ি, হ্যাঁ, একটা গাড়ি হলে ভালো হয়। আচ্ছা, দ্যাটস ইট। আমি এই পর্যন্তই সীমারেখা টানলাম। এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিমত থাকতে পারে, বা কেউ আরও বেশি চাইতে পারে, বা কেউ কম চাইতে পারে। এখন আমাদের দেশের প্রায় 16 কোটি মানুষ, হ্যাঁ, 16 কোটি মানুষ। আমি ধরে নিলাম যে যদি 4 জন করে ফ্যামিলির মানুষ হয় তাহলে 4 কোটি পরিবার, আর একটু কমিয়ে ধরলাম 3.5 কোটি পরিবার বা 3 কোটি পরিবার। এই 3 কোটি পরিবারকে কিন্তু 3 কোটি গাড়ি দেওয়া আমাদের পক্ষে সম্ভবপর নয়। সুতরাং আমাদেরকে মেনে নিতে হবে যে সমাজের এলিট শ্রেণীর কাছেই সম্পদ কুক্ষিগত থাকবে, সম্পদের একটা অংশ চলে যাবে, এবং সম্পদের অল্প কিছুটা অংশ থাকবে আমাদের, যেটাকে আমরা বলছি যে লোয়ার ক্লাস, বা একটু যাদের কাছে, মানে যারা গরিব মানুষ, সোজা কথা। তাহলে এই তাদের মধ্যে কিন্তু এই একটা তফাৎ আমাদের রয়ে যাবে। আমরা কিছুদিন আগেও, আমরা কয়েক বছর আগে যে একটা আন্দোলন দেখেছি যে উই আর 99, মানে হচ্ছে আমরা 99%। আমরা পৃথিবীতে দেখা গেছে যে 1% সম্পদের মালিক হচ্ছে পৃথিবীর 99% মানুষ, মাত্র 1% সম্পদের মালিক। বাকি 99% সম্পদের মালিক হচ্ছে 1% মানুষ। সুতরাং এখানে একটা বৈষম্য, একটা বিভাজন কিন্তু অবশ্যম্ভাবী হচ্ছে। যাই হোক, কার্ল মার্কস এটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এই বিভাজনের সমাজ থেকে বেরিয়ে আসতে তিনি চেষ্টা করেছেন যে একটা শ্রেণীহীন সমাজ তৈরি করতে, একটা সাম্যবাদী সমাজ তৈরি করার জন্য। যাই হোক, সেই রকম সমাজ হয়তো কোথাও পরিপূর্ণভাবে তৈরি হয়নি, কিন্তু কার্ল মার্কসের এই গবেষণা, কার্ল মার্কসের এই চিন্তাধারা কিন্তু আমাদেরকে অনেক অনেক বেশি প্রভাবিত করেছে। এবং আমাদের দেশের কথা যদি আমি বলতে চাই, যে আমাদের সংবিধানের দিকে যদি তাকায়, আমাদের সংবিধানের অন্যতম যে মূলনীতি, আমাদের 4টি যে মূলনীতি, তার মধ্যে অন্যতম একটা মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র এবং শোষণ মুক্তি। এই জন্য কিন্তু আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা অলমোস্ট ফ্রি। এটা একটা সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য। আমাদের কলেজের পড়াশোনা অলমোস্ট ফ্রি, খুবই ফ্রির কাছাকাছি। এটা একটা সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য। সরকারের হাত যত বেশি লম্বা হবে, সেই সরকার তত বেশি সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। তার মানে হচ্ছে যে গভর্নমেন্টের যত বেশি ইউনিভার্সিটি থাকবে, মেডিকেল কলেজ থাকবে, মিল ফ্যাক্টরি থাকবে, তার যত এন্টারপ্রেনারশিপ থাকবে, সেই গভর্নমেন্ট তত বেশি ওই বৈশিষ্ট্যের। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে যে অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর তৈরি হবে, আর শ্রেণী যখন তৈরি হবে, সুতরাং শ্রেণীর দ্বন্দ্ব অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবং শ্রেণীদ্বন্দ্ব মানে হচ্ছে যে একটা মানুষ এক্সপ্লয়েট করবে আরেকজনকে, এবং এই শ্রেণীদ্বন্দ্ব থেকে এক অবস্থা ভেঙে একটা নতুন অবস্থা তৈরি হবে। এভাবেই বিবর্তন চলতে থাকবে। এভাবেই একটি সমাজ ভেঙে নতুন একটি সমাজ গঠিত হবে। একটি ব্যবস্থা ভেঙে, একটি কাঠামো ভেঙে, একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা ভেঙে নতুন একটি কাঠামো, নতুন একটি শাসনতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে। আমরা দেখে থাকি যে আমাদের শ্রমিকরা আন্দোলন করে। হ্যাঁ, কেন? কারণ তারা দেখা যাচ্ছে যে তাদের
যে মজুরি ছিল 5,000 টাকা দিয়ে সে চাকরি শুরু করেছিল, 3 বছর পরে তার মজুরি হয়েছে 6,000 টাকা। কিন্তু 3 বছরে তার ফ্যাক্টরির মালিক এরকম 3টা ফ্যাক্টরির মালিক হয়ে গেছে, বা 3 গুণ করে ফেলেছে, বা দ্বিগুণ করে ফেলেছে, বা 1.5 গুণ করে ফেলেছে। সুতরাং ফ্যাক্টরির মালিক যে পরিমাণ লভ্যাংশ কনজিউম করছে, নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু তার শ্রমিকদের মধ্যে সে বন্টন করছে না। সুতরাং এখানে ন্যায্যতার অভাব রয়েছে। এভাবেই কিন্তু আসলে একটা শ্রেণীদ্বন্দ্ব তৈরি হয়। শ্রমিকরা আন্দোলনের নামে মাঠে ঘাটে রাস্তাঘাটে আন্দোলন করে, এরপর একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। এটা ফ্যাক্টরির কথা বললাম। এভাবে কিন্তু একটা রাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু পরিবর্তিত হতে পারে, একটি সমাজ ব্যবস্থা পরিবর্তিত হতে পারে। আমরা এক্ষেত্রে ম্যাগনা কার্টা, যেটাকে বলা হয় যে ইংল্যান্ডের বা ব্রিটেনের সংবিধান, অলিখিত সংবিধান। আমরা জানি ব্রিটেনের কোনো সংবিধান নেই, কোনো লিখিত সংবিধান নেই, তবে ম্যাগনা কার্টাকে তারা একটি গুরুত্বপূর্ণ আইন বা ধারা হিসেবে চিহ্নিত করে। 1215 সালে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। মূলত 1188 সালে রাজা হেনরি সকল অস্থাবর সম্পত্তির উপর কর আরোপ করে, কারণ তার সময়ে যুদ্ধ ব্যয় অনেক বৃদ্ধি পায় এবং এই যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য তিনি সকল সম্পত্তির উপর কর আরোপ করে। এছাড়া রাজা হেনরির 2 পুত্র রিচার্ড এবং জন প্রচণ্ড স্বৈরাচারী ছিলেন এবং অত্যাচারী ছিলেন, এবং তারা সমাজের মানুষকে বা তৎকালীন সময়ে যে যারা সামন্ত ছিল সেই সামন্তদেরকে বলতে গেলে হেনস্থা করে ফেলত। তো এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য তৎকালীন যে ল্যান্ডলর্ডস ছিল বা জমিদার বা সামন্ত যাই বলি না কেন, তারা একটি ইংল্যান্ডের কাছে একটি দ্বীপে রাজা জনকে বন্দি করে, এবং বন্দি করে সেখানে তারা একটা চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। সেটা হচ্ছে যে স্থানীয় অনুমোদন ছাড়া কোনো সম্পত্তিতে হস্তক্ষেপ করা যাবে না, স্থানীয় অনুমোদন লাগবে সম্পত্তিতে হস্তক্ষেপ করতে হলে। এই যে আইনটা সামন্তরা তৈরি করলেন, সেখান থেকে কিন্তু একটা চেঞ্জ, সমাজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এখানে লক্ষ্য করা যায়। যে যখন এই শাসকরা বা রাজারা যখন শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তখন কিন্তু সামন্তরা সেই একটা পরিবর্তন নিয়ে আসার জন্য আপ্রাণ একটা চেষ্টা করেছে, এবং তাদের যে দ্বন্দ্বের মাধ্যমে একটা নতুন ব্যবস্থা গঠিত হয়েছে এবং একটা নতুন আইন বা নতুন সংবিধান বা নতুন সিস্টেম পরিচালিত হয়েছে। তো এভাবেই কিন্তু অর্থনৈতিক কারণে, ইকোনমিক্যাল কারণে একটা সমাজ থেকে অন্য একটা সমাজে বিবর্তিত হচ্ছে, এবং এভাবেই কিন্তু ইতিহাস এগিয়ে চলছে। তো আমরা ইতিহাসের যে ব্যাখ্যা যদি দিতে যাই, সেটা অবশ্যই কার্ল মার্কসের কথা, যে অবশ্যই সেটা হতে হবে বস্তুবাদী ব্যাখ্যা। সেখানে ভাববাদকে তিনি বর্জন করার চেষ্টা করেছেন। আমরা সমকালীন পাশ্চাত্য দর্শনের যতগুলো ধারা পড়ব, প্রায় সবগুলো ধারারই অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভাববাদ এবং অধিবিদ্যাকে তারা দর্শন থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। এবং কার্ল মার্কসও কিন্তু এটা বলেছেন, যে কার্ল মার্কস একটা কথা বলতেন যে throughout the history of philosophy, philosophers just interpreted this world in various way. Now time to change it. মানে দর্শনের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, দর্শনের ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা সেখানে দেখব যে দার্শনিকরা শুধুমাত্র ব্যাখ্যা করেছেন। তারা এই জগতের ব্যাখ্যা করেছেন, জগৎটা কেমন, এটা কেমন, ওইটা কেমন, এই ধরনের ব্যাখ্যা করেছেন। কিন্তু কেউ পরিবর্তনের কথা বলেননি, কেউ পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেননি। সুতরাং কার্ল মার্কস যেটা চেষ্টা করেছেন, যে সমাজের একটা গঠনমূলক পরিবর্তন কীভাবে আনা যায়, এবং তিনি কিন্তু আমার মতে তিনি কিন্তু মারাত্মক সফল একজন রাষ্ট্রবিজ্ঞানী বা
দার্শনিক, এবং তার মতকে অবলম্বন করে আজও কিন্তু বিভিন্ন অর্থনৈতিক সিস্টেম, বিভিন্ন অর্থনৈতিক থিওরি প্রচারিত হচ্ছে, বা তার সিস্টেম অনুযায়ী বিভিন্ন দেশ তার অর্থনীতি পরিচালিত করছে, এবং পরিচালনা নাও করে তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হচ্ছে, তার থিওরিগুলোকে অনুসরণ করতে হচ্ছে। সুতরাং কার্ল মার্কস অত্যন্ত সফল একজন দার্শনিক হিসেবে আমাদের সমাজে এসেছিলেন। তো এটাই ছিল ঐতিহাসিক বস্তুবাদ। এই প্রাইমারি কিছু আলোচনা তোমাদের সাথে করলাম। ইন ফিউচার আমি ঐতিহাসিক বস্তুবাদের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, 5টা কম্পোনেন্টস রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।